একটা বাচ্চা মানুষ করতে প্রচুর ধৈর্য এবং প্রচুর অভিজ্ঞতা এবং প্রচুর সময় দিতে হয়। প্রতিটা দিনই কিন্তু মায়ের। আমার কাছে গ্র্যাজুয়ালি প্রেমটা আমার লুক, তোমার দেখনধারিতে নয়, আমার গুণ দেখে হয়। এখন মানে ন্যানি এবং আয়াদের যা মাইনে বা কাজের লোকের যা মাইনে, একটা প্রাইভেট সেক্টরে একটা মেয়েরও তাই মাইনে। সবাই টেম্পোরারি, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কেউ না, কিন্তু যে নারীর টান সে কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না। বরং আমাকে বিক্রি করে তোমরা খাচ্ছ, আমি তোমাদের রুজি রুটির কারণ হচ্ছে। আমরা যখন কোনো আঘাত পাই বা খুব খুশি হই, আমাদের মুখে সবার আগেই একটা শব্দ আসে, সেটা হলো মা। মা এমন একটি শব্দ যার থেকে আমরা প্রচুর শক্তি পাই। বছরে 365 দিনই মাদের, কিন্তু মাদের জন্য যদি একটি বিশেষ দিন পালন করা হয় তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি ক্ষতি হয়। আজকে মাদার্স ডে আড্ডায় আমার সাথে আছে আপনাদের প্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক, ওয়েলকাম। আর তার সাথে আরও স্পেশাল গেস্ট আরও একজন আছে, একজন না, আস্তে আস্তে রিভিল করব। আজকে আমাদের সাথে আছে শ্রীময়ীদির মা, মানে আমার আন্টি। আরো স্পেশাল গেস্ট আছে, ওটা আমরা ধীরে ধীরে রিভিল করবো, ওর জন্য ভিডিওটা দেখতে হবে। কেমন আছো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ অক্ষয় তৃতীয়া, আর সাথে সাথে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। অ্যাকচুয়ালি মা একটু পুরনো দিনের মানুষ, এবার মায়ের কাছে মাদার্স ডেটা মানে বিশেষ উদযাপন করার দিন বলে মায়ের কাছে মনে হয় না। কারণ আমার মনে হয় আমি নারী দিবসে একটা লেখা লিখেছিলাম, কারণ মায়েদের কিন্তু প্রত্যেকটা দিন। আর যেহেতু আমি নতুন মা হয়েছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি একজন ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং লেডি, কিন্তু তার জন্য আমাদেরকে বিশেষ দিন, আমাদের জন্য একটা বিশেষ দিন উদযাপন করা হয়। আমরা কাজ করি, আমরা এই করি, আমরা অর্থ উপার্জন করি, কিন্তু মায়ের জন্য বিশেষ দিন উদযাপন হয়নি এতকাল। তার কারণ হচ্ছে মা কিন্তু 365 দিনই 24x7 বাড়িতে লেবার দিয়েছে। মানে একটু পরে দেখবে আমার দিদি আছে, দিদির 2টো মেয়ে আছে, আমি এবং আমার মেয়ে। এবং মায়ের জন্য মানে যখন ঠাকুমা ছিলেন তখন আমার বাড়িতে মাকে বৌমাদের বেশ বিশেষ কাজ করতে দিতেন না। আমার ঠাকুমা প্রচণ্ড মডার্ন একটা মেন্টালিটির মানুষ। সেই সময় আমার ঠাকুমা চাকরি করতেন, একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। তো আমার ঠাকুমা ওরকম টিপিক্যাল শাশুড়ি ছিলেন না যে বৌমাকে এনেছি যে কাজের মেয়ের মতো কাজ করিয়ে আর কি ব্যাপারটাকে রাখবো। কিন্তু কি হয়, যখন আসলে আমাদের বিরাট বড় একটা পরিবার, তারপর সবার বিয়ে হলো, অলরেডি সন্তান সন্ততি বাড়তে থাকলো, তখন সবাই আলাদা আলাদা হলো আস্তে আস্তে। কেন এক বাড়িতে তো সম্ভব না, একটা সময় 40 জনের হাঁড়ি হতো। তো সেই তারপর থেকে যখন দিদি হলো আস্তে আস্তে, তখন যখন আমি হলাম, বাবার অফিসের যে কি খাবার খাবে সেটা বানিয়ে দেওয়া, এবং আমার কি টিফিন হবে সেটা বানিয়ে দেওয়া, দিদি কি খাবে সেটাও ঠিক করে দেওয়া। মানে মা 24x7 ঘরের সমস্ত কাজ। বাবা অর্থ উপার্জন করতেন, মা শুধু শ্রমটা দিতেন, এটাই। কিন্তু আমরা এই প্রায়োরিটিটা দিতে কোথাও একটু ভুলে যাই। আমরা প্রত্যেকটা দিনে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে লোককে দেখাতে বেশি ব্যস্ত, শুধু একটা ফটো একটা শো অফ করতে। কিন্তু আমার মনে হয় যদি মায়ের দিনটা উদযাপন করা যেত, প্রতিটা দিনই কিন্তু মায়ের। কারণ একটা নারী, সে বলে না যে একটা নারী তখনই পরিপূর্ণতা পায় যখন সে তার মাতৃত্বের রূপটা তাদের মধ্যে জাগ্রত হয়। তো সেক্ষেত্রে মায়ের জন্য বিশেষ দিন হয় না আমার কাছে এটা। মায়ের দিন প্রত্যেক দিন, আমি তো মায়ের সাথে প্রত্যেক দিন, আমার সাথে মায়ের সম্পর্ক টম এন্ড জেরির মতো। প্রত্যেক দিন মায়ের সাথে আমার ঝগড়া হয়, আর প্রত্যেক দিনই মাকে আবার জড়িয়ে ধরে বলছি তুই দুঃখ পেলে, মা একটু খেলে নিল, তুই এরম করে বলবি না, তুই কি বিয়ে হয়ে গেছে তোর, তুই তাও বলিস। কিন্তু ওই আর কি ব্যাপারটা, মায়ের সাথে এই বন্ডিং আজীবন, মায়ের রিপ্লেসমেন্ট হয় না। তোমার পাশে বসে আছে কিন্তু চোখ কিন্তু অন্য জায়গায়, অন্য কিছু খুঁজছে, বুঝতে পারছি আমরা। আস্তে আস্তে আমরা যাব। শ্রীময়ীদির মাতৃত্ব জার্নি তো কিছুদিন হলো শুরু হয়েছে, কিন্তু আন্টির জার্নিটা অনেক বড়। শ্রীময়ীদি কেমন ছিল ছোটবেলায়? খুব শান্ত, খুবই শান্ত। পড়াশোনা, ছবি আঁকা এসব নিয়েও ব্যস্ত থাকবে। তারপর আমার বড় মেয়ে, ওর গাইডলাইন বড় মেয়ে। আমরা শুনলাম যে তুমি বলছিলে যে দিদিও এক প্রকার মায়ের জার্নিটা পার করেছে, মানে আন্টির সাথে সাথে তোমাকে দিদিও বড় করেছে। আমার বলতে গেলে মানে যদি মা যদি মানে হয় না যে গর্ভধারিণী মা, আর কি, মা আমাকে গর্ভে ধারণ করেছে, আর দিদি হচ্ছে পুরোটা আবার লালন পালন করেছে। কারণ দিদি হয় একটা দেখবে হয় মানে যখন আমি যেহেতু একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, সেজন্য আমি দেখেছি বাড়িতে সিবলিংস একটা ম্যাটার করে। ভাই বোনরা থাকলে অনেক বেশি কমিউনিকেট করা যায়। ওই জন্য ওর যখন বিয়ে হয়ে যায়, আমার থেকে 12 বছরের বড়, ও
ওর যখন বিয়ে হয়ে যায় তখন আমি আগে ছোটতে খুব মুখ চোরা ছিলাম, মানে আমি খুব কাঁদতাম গুমরে, আমার মনে হতো কেউ আমায় দেখছে না তো আমি কাঁদলে যদি কিছু হয়, কেউ যদি কিছু, হ্যাঁ না অ্যাটেনশন আমার লাগতো না, মানে আমি এক্সপ্রেস করতে পারতাম না, মানে আই ওয়াজ নট এক্সপ্রেসিভ, মানে হয় না যে আমি খুব লাউড স্পিক আউট করবো, এক্সট্রোভার্ট ছিলাম না, আমি ইন্ট্রোভার্ট ছিলাম। তো ওর যেদিন বিয়ে হয় আমি দেখছি যে আমাকে সবাই বলছে কাল থেকে কিন্তু দিদিভাই চলে যাবে, আর থাকবে না, ওর দিদির বিয়ে হয়েছে কলকাতার বাইরে। তো তখন আমার না রাত্রেবেলা ও যখন শুয়ে আছে তখন আমার আইবুড়ো ভাতের দিন, এখন আইবুড়ো ভাতটাকে রিলেট করো, তখন আমার 10-12 বছর বয়স, তখন আমি প্রচণ্ড কেঁদেছিলাম। আর একটা পয়েন্ট অবধি যেহেতু আমি দেখেছিলাম জামাইবাবু দিদিভাইকে নিয়ে চলে গেল, আর স্বাভাবিক ও শ্বশুরবাড়িতেই থাকতো, তখন ওকে আমি পচা লোক বলতাম, কারণ কেন তুমি আমার চোখের সামনে নিয়ে গেলে, ও আমাকে প্যাটিস বানিয়ে দেওয়া, ওর পিকনিক হচ্ছে আমাকে নিয়ে চলে যাচ্ছে, এটা আবার ওর মেয়ের সাথে, আমার বড় মেয়ের সাথে, ওর বড় মেয়ের সাথে আমার একটা এরকম অ্যাটাচমেন্ট, মানে আমি যদি কোথাও পার্টি করতে যাচ্ছি বন্ধু বান্ধব হচ্ছে, কলকাতাতে ওর বন্ধু নেই, তো ও সবসময় সেই জায়গাটা আমাকে পেত। এবং দিদি একটা পয়েন্টে খুব রাগ করতো যে সবসময় কিরে ওকে নিয়ে যাবি তোরা বড়দের মতো, আর ও যেন আমার বেস্ট ফ্রেন্ড। এখনও তুমি ম্যাক্সিমাম যদি রিলস পোস্ট দেখো এই জন্মদিন সমস্ত ওর ক্রিয়েশন, আমি এত ক্রিয়েটিভ নই, আমি এত সোশ্যাল মিডিয়া আমি হ্যান্ডেল করতে পারি না, কিন্তু ও মানে মাসি কাম বেস্ট ফ্রেন্ড। মাসিটা আমি বলতেই দিই না, আমি বলি পারলে তুই নাম ধরে ডাক, ও মিমি বলে আমাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা জেনারেশন, মানে এটাই আমাদের। আমি শুধু ভাবি যে কৃষ্বি কতটা, এটা আমার একটা আফসোস যে কৃষ্বি, তো দেখো আমার বাড়িতে অনেক বছর পর বাড়িতে একটা বাচ্চা এলো, মানে কৃষ্বি এলো, মানে প্রায় 18 বছর বলতে পারো। কাঞ্চনের বাড়িতেও প্রায় অলমোস্ট ওরকমই। তো কাঞ্চনের তো মা বাবা নেই, তো সেটা একটা আমার আফসোসের জায়গা, কারণ আজকেই মাকে বলছিলাম যে যদি একটা শ্বশুর শাশুড়ি থাকতো না তাহলে হয়তো তোমার উপর এত প্রেশারটা পড়তো না, কারণ সব সময় কি হচ্ছে মাকে দেখতে হচ্ছে, দেখো ন্যানি আজকে এটা করছে, কাজের দিদি আজকে ওটা করছে, তো বাড়িতে একটা অভিভাবিকা খুব দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমি দেখেছি যখন কৃষ্বি এত ছোট, এত মানে তখন এখন তো সবার অনেকটা বয়স হয়ে গেছে, তো আমার মনে হয় ওকে আমি সেই যৌথ একান্নবর্তী পরিবারটা দিতে পারবো বলে আমার মনে হয় না। এখন সবাই নিউক্লিয়ার, এবং সবার না একটা ওই জন্য একা থাকবো, একা খাবো, একা বাঁচবো, এটা একটা মেন্টালিটি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কেন শেয়ারিং এর জায়গা নেই, তুমি বন্ধু বলতে কাউকেই পাবে না, নিজের লোকজন ছাড়া বন্ধু বলতে না, সেটা আমার একটা কৃষ্পিকে নিয়ে একটা আফসোস আছে। আন্টি তো বললোই তুমি খুব শান্ত ছিলে, খুবই শান্ত। আর মারামারি হতো দু বোনের মধ্যে? বড় বয়সে হয়েছে, বড় বয়সে। ওর বিয়ে, আমার দিদি খুব দুরন্ত, বিয়ের পর হয়েছে। হ্যাঁ ওর বিয়ে, আমার বিয়ে না, না না বড় মেয়ে। হ্যাঁ মানে আমি তখন একটা, আজকে আমি এই স্পট ইউতে রিভিল করছি, আমি তখন একটা প্রেম করি, ক্লাস 8-9-এ পড়ি। হ্যাঁ এবারে প্রেম করি, মানে ও আমার আর কি, আমার তো গার্লস স্কুল ছিল, আমার টিউশন ফ্রেন্ড, তো সেটাতে মায়ের ও মায়ের থেকেও বেশি ওই যে গার্জেনশিপ করবে, তুই প্রেম করতে পারিস না। এবার কি হয়েছে, তখন আমার ফোন ছিল না, এবার ল্যান্ডলাইনে সে ছেলেটি ফোন করেছে, আমার দিদি এত বদমাইশ, ও আমার গলা কপি করে ওকে ফোনে বলছে হ্যালো, তখন শি ওয়াজ প্রেগনেন্ট। হ্যাঁ এবার আমার বাড়িতে আছে, আমার দাদু দিদা ছিল, ফোন করে হ্যালো বলছে শ্রীময়, হ্যাঁ বলছি বলো, বলছে যে তাহলে তুমি কি আসছো, মানে আমরা একই টিউশনে পড়তে যেতাম, আসছো? তো বলছে আমি আসবো দেখা করতে তোমার সাথে। ও সব গড় করে যা বলার বলে দিয়েছে, বাকিটা আমি জানি না। ওই চোটপাটটা আমার ওপর, সে জানো না কি অশান। আমি বলছি তুই বাড়ি থেকে চলে যা, তোর বিয়ে হয়ে গেছে, তুই কেন আমার সাথে আমার বয়ফ্রেন্ডকে তুই উল্টো পাল্টা বলি? বলছে তোর ব্যক্তিগত জীবন হতে পারে না, অল্প বয়স, নাক টিপলে দুধ বেরোয়, আবার এদিকে প্রেম। আর তখন প্রেম নয় গো, একটা ইনফ্যাচুয়েশন যেরকম হয়, অ্যাট্রাকশন। আমার বাড়িতে এগুলো খুব স্ট্রিক্টনেস ছিল, মানে একটা পয়েন্ট পর্যন্ত যে রাত্রে 9টার পর বাড়িতে থাকা যাবে না, অভিনয় করা যাবে না, কারণ তখন আমাদের টাইমের কোনো সময়সীমা ছিল না। মা আমাকে খুব সাপোর্ট করেছে, মাকে নিয়ে একটা সময় পর্যন্ত যেতাম। এখন কৃষ্বির জন্য আমার রিসেন্টলি একটা আর্ট শ্যুটের কাজ এসেছিলো, সেটা বম্বে গিয়ে করতে হতো, তো বলেছিল আমি একা কোনো দিন যাইনি, কিন্তু এখন মা কৃষ্বিকে রাখছে, আমি কার সাথে যাব, আমি ছেড়ে দিয়েছি কাজটা। তো এটা আমার দিদির দুরন্তপনাটা একটু বলো, এইখানটা কি বল, এইখানটা কি বল? হ্যাঁ বড় মেয়ে একটু মানে শান্ত না, এরকম চুপচাপ, মানে চুপ করে না একটা, মানে এমন একটা কাজ করে দিত, মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, এবার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আমাদের শ্বশুর বাড়ি আমার, এবার কাকা জ্যাঠা ওনারা সবাই আসতেন আমাদের এই বাড়িতে, ওকে তো ফুলন দেবী নাম দিয়ে দিয়েছিল, মানে খুবই প্রিয় ছিল। কি করতো, মানে যে জুতো চোট, একদম চুপচাপ, মুখ বুঝে, মানে কেউ বুঝতেই পারবে না, এত শান্ত, সত্যি এরকম চুপচাপ।
চটিটা গিয়ে ফেলে দিতে নিচে, যা এবার যা বল। আর লালপুর তো এক মুখ, এবার বাড়ির বদল কুতকুত দেখতে বদমাইশি চূড়ান্ত, যা বলার মাত্রই যা কিছু একটা ফেলে দিয়েছে। আমার দেওয়ার এসছে কাজের দিকে, এসে চশমাটা খুলে রেখেছি, এবার গিয়ে মুখে চোখে জল দিচ্ছে, চশমাটা নিয়ে গিয়ে যা। আর আমার দেওয়ার ঠিক এইভাবে দেখেছি, চশমা নেই চশমা নেই চশমা নেই চশমা নেই, মানে পুরো সেই কাঁচ টাচ ভেঙে যাতা। মানে গোটা তুলসী গাছ বাড়ির এখনো আমার দাদা বলে জানো যে পুরো ন্যাড়া করে দিল, আর খেয়ে দেখিয়ে দিত দাদা করেছে। দাদা কি ও নিজেই গুন্ডি, ছিঁড়ে খেয়ে পুরো গাছ সমেত পুরো ডাটি থেকে বের করে খেয়ে, ছাগলগুলো ওকে দেখে পালাতো, ছাগল থেকে ওরকম দুধ দুইতো, বলতো দুধ বের করবো, সে কেলেঙ্কারি ঘটনা ভাবে। সে কিন্তু ব্যাক ক্যামেরায় বসে শুনছে আর এদিকে মনে মনে মেয়েগুলোকে দেখছে যে তোরা কি এটা করবি। মানে ও ভীষণ বদ, আর ও নিমিষের মধ্যে সেরে ফেলতো, যেটা আমি না। ও মানে ওদের তো ঠান্ডা মাথায় দেখলো, এই কাজটা তোমার ঘটিয়ে দিল আর কি, মুখে কোনো শব্দ আওয়াজ নেই, চুপ। কিন্তু আর জানো তো তোমাকে কি বলবো সুচি, ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ছিল বলে এত প্রাণবন্ত, এত একটা মানে কি বলবো খোলা মনের থাকতে পেরেছে, বড় সুস্থ পরিবেশটা পেয়েছে বলে এখনো দেখো 2 সন্তান নিয়ে, স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে, সবাইকে নিয়ে গুছিয়ে সংসারটা করতে পারছে। যেটা আমরা এখন মানে ফ্ল্যাট কালচারে এসে এখন না আমরা ভীষণ একটু কোরাপ্টেড হয়ে গেছি, মানে আমাদের কাছে সেই প্রাণবন্ত পরিবেশটাও নেই, আমাদের মধ্যে সেই খোলা মাঠটাও নেই, আমাদের মধ্যে যে বদমাইশি করব, লোক কি বলবে, তার আগে 4টি কথা হবে, সমালোচনা, ওই ভয় না বাচ্চাদের শৈশব জিনিসটা হারিয়ে যাচ্ছে। আর আগে তো সেমিস্টার ছিল না। এবার আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয়, মানে সবাই তো বাইরে বেশিরভাগ চাকরি টাকরি করে, সবাই এক জায়গায় গিয়ে ওর সব বন্ধু, মানে বন্ধু কি জায়ের মেয়ে ভাসুরের মেয়ে সব কাজিন আর কি। এবার ও গিয়ে তুলসী পাতা খেয়ে নিচ্ছে, ওকে বলছে একটু খাবি খা। আমার শাশুড়ি শ্বশুর দেওর মানে হয়তো আমি চিৎকার করতাম, একটু বকাবকি করতাম, সে একদম না, বাড়ির মেয়ে গায়ে হাত দেবে না, ও দুটো গাছে পাতা খিস, তাতে কি আছে, মানে এতটাই ভালোবাসতেন ওনারা, মানে জয়েন্ট ফ্যামিলি তো ভীষণ ভালোবাসতেন, মানে গায়ে হাত দেওয়ার কোনো আমাদের উপায় নেই, গায়ে হাত দেবে না মেয়ের গায়ে, মানে ছোট থেকেই বড় আদরের, প্রচন্ড আদরের। ও আর আমার জেঠুর, মানে আমার বাবারা 4 ভাই, শুধু বাবাদের ধরে বলছি, তো তার আবার বড় জেঠুর এক ছেলে এক মেয়ে আছে, তো বংশের উনি প্রথম ছেলে, তো ও আর জেঠুর ছেলে আমার ঠাকুমার খুব আদরের ছিল। ওকে লাস্ট 7টা আর কি খাইয়েছিল, তারপর ঠাকুমা আর মারা গেছিল এই জুন মাসে। তো ওটা একটা আফসোস, আমার ঠাকুমাকে আমি ভীষণ মিস করি। আমি সামটাইমস কাঞ্চন বলে আমার মা হয়ে এসছে কৃষ্ণি, সামটাইমস আমি বলি আমার ঠাকুমা হয়ে এসছে বা কৃষ্ণি, মানে আমার ঠাকুমা এত ভালো, মানে এখনকার দিকে তো দেখা যায় যে শ্বশুর শাশুড়ির সাথে থাকেই না লোকজন, মানে প্রয়োজনে ছেলে একটু বড় হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আর কি। কিন্তু এই আমার জেনারেশনটা আমি দেখে বড় হয়েছে, ওই জন্য আমার একটাই প্রবলেম, কাঞ্চনের সাথে আমি শেয়ার করতাম যে তোমার মা বাবা কেন চলে গেলেন, একটু আগে যদি পেতাম, মানে আমি ওটা চাই যে একটু আঁকড়ে ধরে বাঁচবো। দেখো ঘটি বাটি এক জায়গায় থাকলে বাঁচবে, কিন্তু আমার ঠাকুমা জীবনে আমার মাকে রান্নাঘরে ঢুকতে দিতেন না, আমাদের বাড়িতে কোনো অ্যালাউ ছিল না যে বাড়ির বউ গিয়ে বাজার করবে, ঠাকুমা একা হাতে পুরোটা সামলাতেন। এবং ঠাকুমা ইজ ভেরি মাই ডিয়ার, মানে আমার মা যেহেতু গ্রামের মেয়ে, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোল, তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আমার দাদু কলিয়ারিতে কাজ করতেন, সেখান থেকে আলাপ হয়েছিল, আর আমার বাবা মানে মায়ের মামা বাড়িও তারা রেলে আর কলিয়ারিতে কাজ করতেন, তো সেখান থেকে অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বাবা একদম শহুরে একজন মানুষ, হাতিবাগান উত্তর কলকাতা, আর মা আসানসোলে। তো মা না প্রথম মায়ের কাছে না ওই সাজগোজ, মানে ভয় হয় না যে একটু বিউটি পার্লার যাবো, মা এগুলো একদম মা এখনো করে না। এখন মাকে একটু জোর করে যে চলো একটু ফেসিয়াল করিয়ে দিই, মা চলো একটু আইব্রো করিয়ে দিই, মা একদম পছন্দ। এটাও সাজটাও আমি তো আজকেও যাচ্ছি যে আমার ভরসায় কেন দাঁড়িয়ে আছে, তুমি একটু সাজতে পারছো না, মা এগুলো পারে না। আমার ঠাকুমা মাকে নিজে শাড়ি পরিয়ে দিতেন, মাকে লিপস্টিক বলো। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে সাজিয়ে দিতে, আমার ছোট দেওয়ারের বিয়ে, তো উনি আমাকে নিজে হাতে করে শাড়ি পরিয়ে দিয়েছিলেন, তারপর সেই বেনারস থেকে নানা রকমের পুঁতির হার টার পরিয়ে টরিয়ে, গোল্ডেন কালারের পাথর সেটিং করি, চুল বেঁধে দেওয়া আমার শাশুড়ি। আর মায়ের বিশাল বড় চুল, তারপর গায়ের রংটা একটু চাপা ছিল বলে উনি নিজের হাতে হলুদ
মানে বেটে বেসন দুধের স্বর মানে বলতে এগুলো মাখো। মানে তখনকার মানে যুগে মেয়ে ছিল, জিনিসটা ওনার মেয়ে নেই তো উনি খুব ভালো, এবং আমার দেওর ভাসুর ওনারাও আমাকে খুব ভালোবাসতেন। আমার বড় ভাসুর প্রথম আমাকে থিয়েটারে নিয়ে যায় সিনেমা দেখাতে। কাটার বাসর না থিয়েটার, হ্যাঁ কাটার বাসর মনে হয়, মানে সুপ্রিয়া দেবী সিনেমা তাহলে সিনেমা না কাটার বাসর থিয়েটারটি আমার মনে পড়ছে না এখন, 82 না 83 কথা বলছি, মনে ঠিক আমার নেই। যাই হোক আমার ভাসুর আমাকে নিয়ে গেছে, আমি সেই উঁচু করে শাড়ি চাই এবং গ্রামের মেয়ে শাড়িটা মানে একদম সোজা মাটা একটা মানুষ এসে পড়তাম, সে মানে শাড়িটা উঁচু করে পরে যাচ্ছে, আমার শাশুড়ি নিজেই ঠিক করে দিচ্ছেন, আমার শ্বশুর বলছে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। আমার ভাসুর কি বলবে জানো তো, ভাসুর বলে কি ঠিক আছে বন্দনা তুমি এইভাবেই যাবে আমার সাথে, আমাকে সাথে নিয়ে গিয়ে দেখিয়ে বসে বলে তোমার খুব ভালো লেগেছে, এইভাবে আমাদের মানে যা ভাসুর দেওর যা ননদের মধ্যে মানে কখনো ওই যে দেওয়াল তোলার ব্যাপারটা নেই, মানে সবাই ভীষণ মাই ডিয়ার একটা ব্যাপার ছিল, আপন করে নেওয়া। মানে বললাম না একটা সময় 40 জনের হাড়ি, মানে রং খেলা হতো তো রঙই খেলা হতো, মানে পিকনিক বাইরের আর আলাদা করে দরকার না। আমার বিয়েতেও আমি ওই জন্য করজোরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আমার অন্নপ্রাশনেও আমাদের বাইরে আলাদা করে লোক বলতে হয় না। আমার মামার বাড়িতেও সেম আর আমার বাবার বাড়িতেও সেম, মানে আমার মামা বাড়িতে আমার দাদু দিদা বেঁচে আছেন, দাদুর বয়স হচ্ছে 96, দিদার বয়স 86, এখনো তারা কিন্তু মানে বড় মামা বড় মাইমার সাথেই থাকে, একই হাঁড়ি। সবাই আমরা যখন যাই ভাই ফোটাতে তখন আমি মামা বাড়ি পাঠাম, আমাদের 4 মাসি 2 মামা, তো সবার ছেলে মেয়ে, এখন সবার বিয়েও হয়ে গেছে ছেলে মেয়েদের, সবাই কিন্তু এক জায়গায় ওই বড় মাইমার কাছে বসবো, এখন তাও দিদা রান্না করতে পারে না, বসবো খাবো আড্ডা মারবো গল্প করবো, এগুলো না আমরা দেখে বড় হয়েছি। তাই আমরা সবসময় চাই মানুষকে আঁকড়ে ধরে একসাথে হই হুল্লোড় করে বাঁচতে। শ্রীময়ী বলল যে প্রেমের ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল, যখন জানলে যে কাঞ্চনদার সাথে বিয়ে করতে চাইছে বা প্রেম করছে, কিরকম রিয়াকশন ছিল? জানতো না, আমি জানতাম, যেদিন প্রেস কখনো কেউ জানতো না। দিদি একটা অ্যাকচুয়ালি কি বলতো, আমার সেই অর্থে প্রেম ছিল না, মানে যদি লোককে বলা হয় প্রেমের সংজ্ঞা, আমি জানি না তোমাদের কাছে কি, কিন্তু আমার ক্ষেত্রে মানুষটাকে ভালোবাসা মানে যে তার সাথে শুধু চাওয়া পাওয়ার সম্পর্ক, আমি এখনো সেটাতে বিশ্বাস করি না। আমার কাছে তার ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগা। একটা তখন প্রথম দেখা, প্রথম আলাপ হচ্ছে, প্রথম একটু, আমার তখন ফোনও ছিল না, হোয়াটসঅ্যাপ তো ছিলই না, তখন একটু কথা হচ্ছে একবার করে ফোনে, কারণ সে একটা সংসারী মানুষ, তার একটা আলাদা ফ্যামিলি আছে। তো সেক্ষেত্রে যারা এখন বলেন, যারা এখন ট্রোল করেন যে দাদা বলে কি করে বিয়ে কর, তো তুমি একটা কথা খুব লজিক্যাল, আমার থেকে বয়সে একটা মানুষ বড়, তাকে কি বলে আমি সম্বোধন করব? আগেকার দিনে তো প্রচুর বয়সে গ্যাপে বিয়ে হতো, তো তখন তো তারা জানতোও না যে তার বয়স কত তার বয়স কত, কোনো প্রপার কিছু রেজিস্ট্রি ছিল না, তো তাকে তুমি দাদাই বলবো। এবং গ্র্যাজুয়ালি মানুষ, আমার কাছে প্রেমটা, আমি যখন প্রেমে পড়েছিলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব জানতে চেয়েছে, পরবর্তীতে আমি মাকেও বলেছি, আমি দিদিদের বলেছি, দিদির মেয়েরা জিজ্ঞেস করে মিমি তুই কেন, তুই প্রেমে পড়লিটা কী ভেবে? আমার কাছে গ্র্যাজুয়ালি প্রেমটা আমার লুক, তোমার দেখনধারিতে নয়, আমার গুণ দেখে হয়। কারণ যখন আমি প্রেমে পড়ি তখন জানি না তার পকেটে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, বা সে কত 6 প্যাকস না স্পাইক করা চুল, সেগুলো আমার কাছে ডাজন্ট ম্যাটার। আমার কাছে মনটা সুস্থ মনের, যেখানে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বেশি থাকবে, আমি বাড়ি ফিরে যেন একটা সুস্থ পরিবেশ পাই। আজকে ধরো আমার মা আমার যখন প্রেগনেন্সি হয়, আমার মা আমার বাড়িতে এসে থাকতে চাইতো না, আমার মায়ের একটাই আমি মেয়ে শ্বশুরবাড়িতে থাকবো না, তো সেক্ষেত্রে এখন মা বাচ্চাটার জন্য মাকে থাকতেই হয়, কারণ আমি কখনোই ন্যানি কাজে দিদির ভরসায় রেখে যেতে পারি না, দুধের শিশুর, আমি কাজে যাই, দেখছো তো কাঞ্চন নেইও কাজে, আমার দিদিরা এসব স্বাভাবিক, এখন আমার এখানেই আছে, ওরা রোজ বলে আমি চলে যাব, আমি থাক না, গরমের ছুটি পড়েছে, আমার ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আজকে যদি এই সুস্থ পরিবেশটা কাঞ্চন না দিত, তারাও পারতো না থাকতে। তো আমার কাছে মনে একটা টক্সিক রিলেশনশিপে থাকবো, বিরাট সুন্দর দেখতে, প্রচুর কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, রাত্রিবেলা বিভিন্ন রকম মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার পোহাতে হচ্ছে, তার থেকে বেটার আমি যাকে পেয়েছি আমি মন থেকে অ্যাকসেপ্ট করেছি। আর তোমার প্রশ্নে আসি যে যখন প্রেম করলো জানতে পারলো, মা প্রথম মিডিয়াতে জানতে পেরেছিল, মায়ের কাছে স্মার্টফোন নেই, এখনো আমি বলছি। আমার যে বাড়িতে আমরা থাকি, আমার অনেক পুরনো দিনের বাড়ি, এবং আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী, তাদের থেকে জানা যায় যে আমার ডাকনাম ধরে বলে ঝুম্পাকে টিভিতে দেখাচ্ছে। তো তখন মা অবাক, টিভিতে দেখাচ্ছে মানে কি কারণে দেখাচ্ছে?
দিদি আমাকে ফোন করে যে কি হয়েছে রে, আমি এরকম এরকম দেখছি একটা যা ঘটনা ঘটেছিল না, আমি আর রিপিট করতে চাই না। তো আমি তখন বললাম যে দিদি ভাই দিস ইজ দ্য ফ্যাক্ট, এই এই ঘটনা ঘটেছে। দিদি বললো তোর যদি কোনো সহযোগিতা লাগে আমি আছি, জামাইবাবু আছে, দিদির মেয়েরা আছে, আমার কাকার মেয়েরা ফোন করেছিল যে কি প্রবলেম হয়েছে, যারা আমাকে চেনে কি প্রবলেম হয়েছে তারা প্রত্যেকে বলেছিল যে আমরা আছি, আমি জানি তুই ভুল হতে পারিস না। কিন্তু মায়ের বক্তব্য আমি যখন তখন আমার মনে আছে আমি শুটিংয়ে ছিলাম, তো যখন আমি বাড়ি ফিরি মা বললো এটা কী শুনলাম, যে আমি তো এতদিন বিশ্বাসই করতে পারিনি। সেইটা মা বললো আমার দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার, আমি তোমাকে বাড়িতে অ্যালাউ করবো। তো সেটা দ্যাট ওয়াজ দ্য ডে। তো আমার মনে হয় বলেছিল বলে আমি একটা পয়েন্ট অবধি ভাড়া নিয়ে থাকতাম। তো আমি কাঁদতাম প্রত্যেক দিন, কারণ আমি বাড়ি থেকে সকালে বেরোনোর সময় মায়ের সাথে বেরোতাম, মাকে প্রণাম করে বাবাকে দেখে। বাবাও সার্টেন পয়েন্টে বলেছিল মেনে নাও, মা বলেছিল আমি মানবো না। মা একটাই কথা বলেছিল যে আমার মনে হলো যে একটা মেয়ে একটা অন্যের সংসার ভেঙে দিই, মায়ের কাছে সেটাই সত্য মনে হয়েছিল। আমার দিদি অনেক বোঝানোর চেষ্টা করেছিল, সংসার ভেঙে দিয়ে একটা বাচ্চাকে কাঞ্চনকেও সেম কথা বলেছিল যে আমি এটা অ্যাকসেপ্ট করবো না, কারণ আজকে যদি তোর সাথে এটা হতো তুই সুখী হতিস। তারপর বলে না সময় মানুষকে সব উত্তর দেয়। আমি মায়ের সাথে যোগাযোগ রাখিনি প্রায় অলমোস্ট বলতে পারো 21 তো ওই 22-23 অব্দি। 23-এর সময় থেকে মা আস্তে আস্তে বিষয়টাকে যখন সবাই বলল, দিদিরা এলো, বুঝতে চাইলো যে কি ঘটনা ঘটলো, এদিকে ওর একটা টালমাটাল পরিস্থিতি চলছে, তখন মা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করলো। যে যখন আমি বললাম যে মা দেখো ফাইনালি আমার যার সাথে বদনাম হয়েছে আমি তাকেই বিয়ে করব, যাতে তোমাকে ভবিষ্যতে কোনোদিন না শুনতে হয় আর আমাকেও কোনোদিন না শুনতে হয় যে একজনের ঘর ভেঙে আবার পাত্র বদল করে ফেললে ওষুধের এক্সপায়ারি ডেটের মতো। তো মাকে আমি বলেছিলাম তুমি যদি অ্যাকসেপ্ট করো তাও ভালো, না অ্যাকসেপ্ট করলে তাও ভালো, আমি আমার জীবন বেঁচেছি, আর যদি মনে হচ্ছে তোমার পরিবারের অসম্মান হচ্ছে আমার পরিচয়টাই দেবে না। তো মা তো আর পারেনি, তখন কাঞ্চনকে অ্যাকসেপ্ট করলো, বুঝতে পারলো আসলে সিচুয়েশনটা সামনে দেখে, শোনা কথা একরকম আর সিচুয়েশন দেখে, তখন তারপর দিদিরা আমার বাড়ির লোকরা সবাই আর কি খুব সাপোর্ট করেছিল। তারপর তো আমি রাজকীয়ভাবে বিয়ে করেছি। তো আমার মনে হয় মাই শাসনটা করেছিল, সেটার জন্য আমার কাছেও কোথাও একটা শিক্ষা এবং কাঞ্চনের কাছেও শিক্ষা যে জীবন কিন্তু অনেক কঠিন। তুমি যখন একটা মেয়ের দায়িত্ব নিয়েছো বা আমি যখন একটা পুরুষ মানুষের দায়িত্ব নিয়েছি, তো তোমাকে সেই সম্মানটা রাখতে হবে, কারণ একটা বিয়েতে পুরো পরিবার মানে জড়িয়ে আছে, শুধুমাত্র আমি তুমি নয়। আর রেজিস্ট্রিটা ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকের শ্রম আছে, প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের সেই জায়গাটা রয়েছে, অ্যাটাচমেন্টটা রয়েছে। তারপর কৃষ্ণবি, তারপর এখন সব অতীত। না না, যা ভাসুর, আমার শ্বশুর বাড়ি, বয়স্ক লোকেরা, তারপর আমার মা বাবা, আমার দাদা ভাই, জেঠিমা, আমার প্রত্যেকে বলেছিল মেনে নেই ব্যাপারটা, কেন এরকম করছিস। প্রত্যেকে ফোনে ফোনে আমাকে যোগাযোগ। আমার জেঠু বিয়ের কার্ডটা লিখে দিয়েছিল, আমি যখন বিয়ের কার্ডটা দিই 2 মার্চে আমার বিয়েটা হয়েছিল। আমার জেঠু আমার বাড়ির সবচেয়ে বড়, এবং জেঠু বই লেখেন আর কি, এবং জেঠু ব্যাংকে চাকরি করতেন, এখন রিটায়ার করে গেছেন। এবং জেঠু আমাকে একটাই কথা বলেছিল, মা যখন বলেছিল দাদা বেরো আমার বিয়ের সময়টা, তার আগে অবধি কেউ প্রশ্ন করেনি আমাকে কি হয়েছে কেন হয়েছে, শুধু একটাই ফোন করে বলতো যে তোর যদি কোনো সহযোগিতা লাগে আমরা আছি, এটা নিয়ে মন খারাপ করবি না। তো যখন জেঠুকে বললো, আমার কার্ডটা যখন জেঠু লিখে দিয়েছিলেন, তো মা বললো যে বড়দা এরম করছে, তোমার কি মত বলো। আমি কি বলবো, এখনকার দিনের মেয়ে। জেঠু একটাই কথা বলেছিল, দেখো বন্দনা আর আমাকেও, দেখ ঝুম্পা তুই তো প্রাপ্তবয়স্ক হয়েছিস, তুই যদি মনে করছিস যে কাউকে ভালোবেসে বিয়ে করবি, আমি তার অতীত ঘাটবো না। তুই যদি সুখে থাকিস, সে যদি তোকে সুখে রাখে, তাহলে সেটাই সব থেকে আমাদের কাছে বড় প্রাপ্তি। আর মাকে বলেছিল বন্দনা কখনো কাউকে এই আঘাত দেবে না যে কি করলো। একটা মানুষকে বিয়ে করেছে, তো হতেই পারে তার অতীত আছে, ফরগেট ইট। এগুলো নিয়ে তুমি আলোচনাও করবেন, এটাতে তুমি প্রশ্ন করা মানে আমার পরিবারের সম্মানহানি হবে। তো এখনো আমি তাদের কাছে তো কৃতজ্ঞই। এখন তো জেঠুর সাথে কাঞ্চনের নিয়মিত প্রায় কথাও হয়, এবং আমার কাকার মেয়ে, কাকা মুন্নি বলি আমার সবার সাথে আমার যা এসেও বোকাবোকি করছিল, কেন মেয়েদের সবাই আর কি অ্যাকসেপ্ট করেছে, এবং কেউ কাঞ্চনের অতীত জানতে চায় না,
এবং কেউ প্রশ্নও করে না তোমার কি হয়েছিল, তারা সবটাই চোখের সামনে দেখে। এবং আমার মেয়ে হওয়া থেকে, আমার বিয়ে থেকে সবাই তোমরা দেখেছো হই হুল্লোড় করেছি, পরিবারের সাপোর্ট ছাড়া এত আনন্দই করতে পারতাম না। কাঞ্চনদার তো মায়ের জায়গাটা ফাঁকা, সেখানে তুমি এখন এসছো, কাঞ্চনদা কতটা ছেলে হয়ে উঠেছে? ছেলে হয়ে উঠেছে বলবো না, শুধু মানে ছেলেই মানে আমার যদি কোনো রকম শরীর খারাপ, কাকিমা কি হয়েছে, মেয়ে যদি একটু কিছু বলে চুপ কর না, কাকিমার তো বয়স হয়েছে, আমি যদি বলি না বয়স বেরোবো না, তোমরা যাও, বেরিয়ে যেতে হবে আপনার, কেন যাবেন না, বাড়িতে কিসের চিন্তা আপনার, চলুন আপনি। আমি যদি ওখানে থাকি, হয়তো মেয়ে বলে না মা এসো বা ও গিয়ে আমাকে নিয়ে চলে আসবে, আমাকে ও গিয়ে নিয়ে চলে। আমার 2 জামাই, আমি সত্যি বলছি, আমার 2 জামাই খুবই ভালো, আমাকে না গিয়ে আপনি চলুন তো, চলুন 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 চলুন। আমার ব্যাগ, আমার কিছুদিন আগে আমার বর্তমানে বোনের মেজো বোনের ছেলের বিয়ে হয়েছে, তা আমি গিয়েছিলাম মানে আইবুড়ো ভাতের দিনে। এবার আমি জানি আমাদের অষ্টমঙ্গলা করে তারপর বাড়ি ফিরবো, কাঞ্চন গিয়ে বউ ভাতের দিনে, কাকিমা আপনার লগেজটা কই, চলুন চলুন চলুন, বাড়ি ফাঁকা লাগছে, আপনি চলুন। সেই লগেজ মানে আমি কোণঠাসা হয়ে যায়। মানে মায়ের সাথে যখন ধরো ঝামেলাও হচ্ছে বা কাঞ্চনকে আমি কিছু বলছি, আমি দেখলাম তুরন্ত বা কাঞ্চনের সাপোর্টে চলে গেল। মানে আমি একদম বলে ও একদম ডিরেক্ট এরকম কথা বলে, তোর কথা ধরবে না তো, ও ছাড়া তো সবসময় রেগে যায়, তুমি আমার কথা শোনো। ওর আমি বলছি আমাকে শাসন করে যে তুই যদি এরকম করিস কাঞ্চনের সাথে আমি কিন্তু থাকবো না। মানে হয়ে গেছে এখন ওরা একটা টিম হয়ে গেছে, যেমন হয় না ইস্ট বেঙ্গল মোহনবাগান, ওই রকম টিম হয়ে গেছে, ওরা একটা টিম আমি একটা টিম। এবং কাঞ্চনও সেম আমি দেখেছি যে মাকে ধরো আমার সাথে মায়ের কিছু হচ্ছে, কেন রে শ্রীময় তুই কেন কাকিমাকে বলছিস, আমাকে গিয়ে সব কথা বলবো, জানো দেখো এটা করছে কাকিমা, এটা শুনছে না, নালিশ হয়। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কোথাও গিয়ে পার্টি করছি, আমার এগুলো পছন্দ করে না যে পার্টি করবো, উচ্ছৃঙ্খলত জীবনযাপন করবো। মা বলে তাহলে ছেড়ে দে আমি চলে যাচ্ছি, আর খুব রেগে যায় মা বলে তুই যেরকম করবি, একদিন মা হয়েছিস তো একদিন তুইও বুঝবি, এরকম মানে ভীষণ সিরিয়াস হয়ে যায়, মুখ গোমরা করবে, চলে যাবে, এরকম হবে। এবার কাঞ্চন কি করে মাকে কি বলে দেবে যে জানেন তো আজকে জানেন তো এটা করলো, আজকে কি বলবে বলুন তো। এই যে কিছুদিন আগে না আমি প্রচুর গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগছিলাম, সারা প্রেগনেন্সি আমার প্রচুর গ্যাপ গেছে, কাঞ্চন মাকে এসে কি বলবেন বলুন, রাস্তায় সিঙ্গারা চাটনি আর ফুচকা খেলো, মা আমাকে বলছে কি রে, মানে ওরা এমন একটা টিম যে যেখানে আমি কোণঠাসা। আর ছেলের মা প্রচন্ড ছেলে পাগল একটা মানুষ, মা মানে খুব ছেলে ভক্ত একটা মানুষ। মা আমার মাসির ছেলেদেরকে নিজের ছেলের মতো বড় করেছে, মা সবসময় চেয়েছিল যে আমারও যেন একটা ছেলে হয়, দিদিরও একটা ছেলে হয়, এবং আমরা চেয়েছিলাম মেয়ে হয়। ওই জন্য মা মানে কাঞ্চনকে পেয়ে নিজের ছেলের মতোই। আর এই তো কাঞ্চনের জন্মদিনের দিন আমি ছিলাম না দুপুরে, আমার সারা দুপুর শুটিং ছিল, আমি রাত্রে অ্যারেঞ্জ করেছিলাম। আমার দিদির মেয়ে, আমার দিদি 2 মেয়ে, আমার মা, আমার বাবা সবাই মিলে ওর জন্য পদ, সেদিন একটু নিরামিষ ছিল, কাঞ্চন বলছে আমি নিরামিষ খাবো না, আমি আমিষ খাবো। সকালবেলা মাটন রেঁধেছে, পায়েস করেছে মা, আশীর্বাদ করেছে, ধান দুর্ব। এবার কাঞ্চন ভীষণ ইমোশনাল, আমাকে মেসেজ, এবার জানে না তো আমি তো সারপ্রাইজ দেবো, আমাকে ফোন করে বলছে এই প্রথমবার বার্থডে সেলিব্রেট করলো কেউ, আমার পায়েস খাওয়ালো। তো এটা আমার কাছে অনেক বেশি টাচছে। তো ওরা তো কেক টেক কাটাস এবং এত সুন্দর ওরা দিদির মেয়েরা সব অ্যারেঞ্জমেন্টস করেছে। তো আমাকে বললো তুই কখন আসবে, আমার তাহলে তো হয়েই গেল, বাড়ির সবাই করে দিয়েছে, তো আমি ছেড়ে দাও, আমি অতিথি। ওরা ঠিক নিজেদের মধ্যে আছে আর কি। না না, আমার 2 জামাই খুবই ভালো, হয়তো মেয়েরা একটু মাথা গরম করে ফেলে মেয়েরা, কিন্তু আমার এই নিন্দে করো না তো, মেয়ে কি কথা, কিন্তু আমার জামাইয়ের এই নাতনি। আচ্ছা আরেক মেয়েকে তুমি পাশে নিয়ে নাও। হ্যাঁ চোখে হারাচ্ছে, বলো আবার একটু ছোট মেয়ের থেকে বড় মেয়েকে নিয়ে বাই। না না না, এদিকে এসো, প্রচুর জামাই, 2 জামাই বহুত। জানো একবার আমি মন্দারমণি গেছি, বলছি ছবি তুল, বলছে আগে ওর সাথে তুল, আর আমি বলছি যাও তোমার সাথে ছবি তুলবো। নমস্কার, এটা চলবে, এটা স্টপ হবে না। আর সত্যি কথা বলতে ছোট তো একটু তো ওটা করবেই, লেকুল না করলে তো চলছে। আর এই হচ্ছে আমার গুন্ডি দিদি, যে তুলসী পাতা কে নিয়ে ছাগল ভয় পেত, এই যে আমার গুন্ডি বোন শান্ত। আর ওর সমস্ত তো যত জিনিস যেখানে যেত, আর আমি ছিলাম কি বলতো স্পাইর মতো, হয় না স্পাই, এলাম এসে জানো তো মা দিদিভাই একে জানো কার্ডটা লিখছিল, কি কর বললি না মা আমি করে, কি বলছো ওটা আমার বন্ধু, এলাম সত্যি কথা বল দিদি, সত্যি কথা বল, মানে এইরকম ছিল। আর আমি এখন তাহলে বুঝতে পারছি দুষ্টুমিটা, বুঝতেই পারছে। মানে আন্টি বলতে চাইছে আমার মেয়েরা রাগী হতে পারে, কিন্তু আমার জামাইরা খুব জামাই, সত্যি বলছি আমি মানে বাড়িতে বলছি না বারবার করে
কাঞ্চন চলুন না কাকিমা, বাড়িতে বসে কি করবেন, চলুন না সিনেমা দেখাতে নিয়ে যাবো। সিনেমা দেখাতে, তারপরে ডাক্তার চলুন না, আপনি কেন কি হয়েছে বলুন তো, শরীর খারাপ, ডাক্তার দেখাবো, দাঁড়ান চলুন, হাত তো ব্যথা কি হচ্ছে। Actually, মায়ের এটা আচ্ছা একটা ভাগ্য। এই বলা বড় যায়। জামাই মা চুপ করে বসে আছেন, কি চিন্তা করছেন, কি খাবেন আগে বলুন তো, আসুন আসুন আমি এই নিয়ে আসছি ওই নিয়ে আসছি, কাঞ্চনা তাই মিষ্টি নিয়ে আসবে, আগে আপনি খাবেন বলুন কোনটা ভালো লাগছে, মানে এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তাহলে তো তোমার মাদার্স ডে এখন একদম জমজম, একদম কৃষ্ণ মা এখন- বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর কৃষ্ণীর বড় মা। 3 নাতনি পেয়ে গেছি, আমি সুখী মানে 3 থেকে পেয়ে গেছি, 3টে মাদের বোন, 2টা ওটা তো ছোট, এই 2 বলবে দিদাকে যদি কিছু বলেছো তোমাকেও দেখাবো, তোমার এই বয়সটা আসবে, এই যে এই দুটো। দিদার খুব সাপোর্টার সবাই তার। সবাই বাবা, দিদাকে কিছু বলা যায় না, আর আমার মাকে বেশি কিছু বলা যায় না, কারণ আমার মা যেই তুমি বলবে মন খারাপ করে কেঁদে ফেলবে, আর কেঁদে ফেলেই বলবে ঠিক আছে তোরা এরম বললি তো, আমি আর এমন ব্ল্যাকমেল কর মা চুপ করো। না মেয়েরা কি মা করে? যা না, দাপট গো বাড়িতে, না, না, মানে তুমি এবার মেয়েরা ভাবছো- কিছু বললে কি করে, আবার এসে জড়িয়ে ধরে, 2 মেয়ে, মা তোমার কষ্ট হয়েছে বলেছি, মার কম মেরেছে মা? হ্যাঁ মা মেরেছি, বাবা শান্ত ছিল তাও না মেরেছো? শান্ত কি শান্ত মা মিথ্যে না, না, বন্ধুর প্রেম করাতে গেছি জানো, বান্ধবীর প্রেম, এসটিডি বুথে ঢুকে গেলাম, সব কথা তো বলা যাচ্ছে না, না নতুন মা ঘড়ি ওইটা আস্তে আস্তে মানে একটা পুরো নতুন জুতো পাট, কি করতে গেছিলিস কি করতে, আর আমি ওই রাগটাকে ওই বান্ধবীটার উপর মিটিয়ে নিলাম, তোর প্রেম আমি নিজে কিছুতেই নেই, মা ভীষণ দিদিকে কম পেটানো পিটিয়েছে, তুই ভাব, দিদি বলে বাবা ভাগ্যিস বিয়ে করে নিয়েছিলাম, আর মার খেতে আমি পারছি না, আর এখন কি হয়েছে বলতো বেটা, আমার মা ডাকে হচ্ছে মেয়েকে অনুমা, ঠিক আছে, অনুমাকে কিন্তু গায়ে হাত দিবি না বেটা, দেখ বাবা তুমি কি না, তখন দেখ তোরা বদমাইশি করতিস, ও তো বদমাইশ না, আমি বললাম, তাই নাকি, মানে মা আমার ঠিক মানে আছে, আমার কুতুমা, না, অনুমা, তবে দীপ মা, মা 3টে পুরোপুরি বলেই ডাকি আমি। পড়াশোনা ওকে পুরোপুরি তৈরি করা, সত্যি মা সত্যি। একটা সময় একদম সাদামাটা মানে লাইফ লিড করেছে, যেখানে ঠাকুমাই শুধু ছিলেন, ঠাকুমা আমাদেরকে যেভাবে বড় করা, মাকে ইনস্ট্রাকশন দেওয়া, মা এটা করো ওটা করো, কিন্তু ওর বেলায় যখন ওকে নিয়ে বেরোনো শুরু করে, আর শ্রীময়ী সত্যিই ছোট বয়স থেকে শান্ত, ওর জগৎ পড়াশোনার বাইরে ও মানে এই যে আজকে আমরা ওকে সিরিয়াল বা সিনেমা জগতে দেখতে পাচ্ছি, এটা আমরা কোনোদিন ভাবিনি, ওর ভেতরে যে এই ট্যালেন্টটা আছে এটা সত্যিই আমরা কোনোদিন ভাবতে পারিনি। এটা নিয়েও একটা জার্নি ওর, না ওটা করা হবে না, না আমি একটু করবো, ওটা আমার ইচ্ছে, ওটা আমার শখ, আর যেহেতু আমার সাথে ওর অনেক বছরের ডিফারেন্স, এটা এক যুগ বলা যায়, ওর বড় হওয়া, ওর আনন্দ, ও কিভাবে পড়াশোনা করে এডুকেশন করা, ও কোনটাতে কি করবে সব কিছু, মানে রেজাল্ট বেরোবে রাত্রিবেলায় ফোন করে বলা হচ্ছে তুমি কিন্তু জেগে থাকবে, কালকে কিন্তু আমার রেজাল্ট, দেখো দিদিভাই ঘুমাবে না কিন্তু, মানে কি টর্চার সে। ওকে আমি বলি তুমি আমার লোকনাথ বাবা, হ্যাঁ প্লিজ একটু বলে দাও না, বলে দাও না, আমি পাস করে যাবো, আরে বাবা করে, আবার কি ব্ল্যাকমেল করতো, আমি কিন্তু বলবো না, তুই কিন্তু ফেল কর, তোমাকে আমি সব দেবো, মানে একটা পয়েন্ট অফ আমি প্রচুর ফাংশন করবো, আর ও সব থেকে ছোট ছিল আমাদের বাড়ির মধ্যে, মানে আমার দাদা ভাই, দিদি ভাই, আমার বোনেরা, সেজো কাকা কাকিমা, মামাতো মেয়ে, বোনেরা, ভাইরা, সবারই মধ্যে থেকে ও সব থেকে ছোট, ও আর আমার ছোট মাসির ছেলে, মানে মোটামুটি সমবয়সী বলা যায়, সেখানে মানে আমার কাছে খেলনা বলতে ওই, পুতুল বলতে ওই, মানে আর মাও সত্যি, মা কোনোদিন জানতো যে ঠিক আছে ও যখন আছে ও দেখে নেবে, অসুবিধা নেই, বাবা যেহেতু প্রাইভেট কোম্পানির একটা সার্ভিস, বাবাকে বাইরে সবসময় থাকতে হতো, যতটুকু সময় পেত সংসারের প্রতি দিতেন, সময় যেরকমভাবে আসতো ম্যানেজ করে, কিন্তু ওর যে সঙ্গটা মানে আলটিমেট, আর আমার অন্য কিছু দরকার হয়নি ওর বড় হওয়ার জায়গাতে। তারপরে যে কিসবি আশা, মানে আমরা মিষ্টু মা বলি, মিষ্টু মা মানে ওকে যখন আমাকে খবর দিচ্ছে যে দিদি ভাই আমি কিন্তু আজ ভর্তি, সেই খবরটা কিন্তু কাঞ্চন ফোন করে দিয়েছে, হ্যাঁ সত্যিই তাই, ওটির থেকে ফোন করে বলছে আপনি কোথায়, আমার কিন্তু মেয়ে হয়ে গেছে দিদি ভাই, জয় মা কালী, মানে আমাদের মেয়ে, মানে তার আগেই আমাদের একটা আলোচনা হচ্ছে দিদি ভাই মেয়ে হোক, মেয়ে হলে আমাদের টিমটা বেশ, কিন্তু একজন সাপোর্টার ছেলেতে ছিল বলো, হ্যাঁ
আমার মা অ্যাকচুয়ালি মন থেকে বলতো একটু গোপাল আসু একটু গোপাল প্রিয় মানুষ, একটু মহাদেব ভালোবাসে, কিন্তু আমার খুব তারপরে বলতো না ঠিক আছে। সব মা তো ছেলের নামও ভেবে ফেলেছিল, আর আমাকে ডাক্তারকেও বারবার জিজ্ঞেস সেকেন্ড তাহলে ছেলে আসুক। দেখো মেন ব্যাপারটা হচ্ছে সেকেন্ডে আমার কোনো আপত্তি ছিল না বা নেইও যাদের দুটো করে সন্তান হয়েছে, কিন্তু আমি এখন যা দেখছি টাইম ভ্যালু অফ মানি আর যা পরিস্থিতি, কারণ সবার তো একটা বয়স হচ্ছে, একটা বাচ্চা মানুষ করতে প্রচুর ধৈর্য এবং প্রচুর অভিজ্ঞতা এবং প্রচুর সময় দিতে হয়। এবং আমার মা একটা সময় দিদির মেয়েদের যেভাবে মানুষ করেছে, তো সেখানে না কোনো আয়া টায়া এগুলো লাগতো না, তখন দায় মারছিল আর কি। হ্যাঁ, এখন তো নানান রকম বলে, আসতো একটু তেল মাখিয়ে দিত চলে যেত, কিন্তু মা যেভাবে লেবার দিয়েছে, মানে দিদির সিজার হয়েছে দুটোই, সিজার শুকোনো থেকে শুরু করে তার জন্য যে টোটকা জিনিসপত্র খাওয়া দাওয়া, তারপর দিদিকে তেল মালিশ করে দেওয়া, বাচ্চাগুলোকে তেল মালিশ করে দেওয়া, কিন্তু মায়ের এখন শরীর, মা হয়তো মন থেকে চায় কিন্তু সেই শরীরের সেইটা তুমি বয়সটাকে টেনে কমিয়ে দিতে পারবে না, তাই না? এবং সেক্ষেত্রে যখন আমার একটা কৃষ্ণবীর পরবর্তী কেউ আসবে, ধরো মিনিমাম তো একটা গ্যাপে তোমায় নিতে হবে, এবং তুমি সেই লোকবলটা পাবে না, এবং সেটা খুব ম্যাটার করে। বয়সটা তোমাকে দেখতে হবে, এবং একটা মেয়েকে বড় করার পেছনে যা খরচা, মানে আমি ভেরি অনেস্টলি স্পিকিং, আগেকার দিনের এত চাহিদা ছিল না, এখন পরিস্থিতি, এখন মানে ন্যানি এবং আয়াদের যা মাইনে বা কাজের লোকের যা মাইনে, একটা প্রাইভেট সেক্টরে একটা মেয়েরও তাই মাইনে নয়। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে না একটা ডিসিশন নিতে হয়, এবং জানি না বাকিটা কি, কিন্তু আমার মনে হয় যে এসছে পৃথিবীতে তাকে সুন্দর করে বড় করে তোলাটাই আমার জন্য একটাই উদ্দেশ্য আর কি, আর কিছু না। মাতৃত্বের পরীক্ষাটা একটু কঠিন। যখন শুনলে শ্রীময়ী মা হতে চলেছে, 2 মার কি রিয়াকশন ছিল? খুব আনন্দ, ভীষণ, মানে এর থেকে বড় গিফট আমাদের কাছে কিছু হতে পারে। ও আমাকে 9 মাসের 7টা খাওয়াবে বলেছিল, ওর মেয়ের আইএসসি চলছিল তখন, তো ও বলেছিল আমি তোকে 9 মাসের 7টা খাওয়াবো, কিন্তু 9 মাসের 7-এর আগে কৃষ্ণবি বেরিয়ে গেছে আর কি, বলেছে এবার বেরিয়ে খাবো, আর পাচ্ছি না, এবার বেরিয়ে গেলে ভালো হয়। ফোনে আর কি হচ্ছে, বলছে এত কষ্ট হয়। তো আমি বললাম দেখ প্রথম মা হচ্ছিস তো, মা আমি তো ওর বাড়ি গিয়েছিলাম, মানে আমি 3rd ট্রাইমেস্টারের সময় আমি যখন অ্যাডমিট হয়েছিলাম প্রচন্ড ভমিট নিয়ে, তারপর আমি ওর বাড়িতে ছিলাম, এখানে খুব একা লাগতো। কাঞ্চন তখন মুম্বাইতে কাজ করছে, ওর বাড়িতে ছিল, আমার মামা বাড়ি আর ওর বাড়ি একই জায়গায়, তো মামা বাড়িতে গিয়ে খানিকটা খুব ভালো লাগতো, কারণ তখন দিদা আসতো, মা আসতো, একটু পেটে তেল বুলিয়ে দিত, বলতো তোরা ভালো, তখন ওরাও কেউ জানেনি আর আমি জানতেও দিইনি, কারণ দেখো কি বলো তো, ও জানতে পেরে গেছে। আমি আসলে কাউকে ডিসক্লোজ করতে চাইনি, তার একটাই কারণ ছিল, কারণ দেখো আমাদেরকে নিয়ে তো প্রচুর কাটাছেঁড়া হয়, এবং আমি চাই না যে বাচ্চাটাকে নিয়ে হোক, কারণ ওকে একটা প্রাণ, আমি সবসময় দিদিভাইকেও বলি, যাদের সন্তান আছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে প্রাণটা পৃথিবীতে এসছে, ও বলেনি যে বাবা বা মা আমাকে নিয়ে চলো, ওদেরকে আমরা স্বইচ্ছায় নিয়ে এসেছি, ওদের যত্ন নেওয়া বা ওদের সুস্থভাবে পৃথিবীতে বড় করা দায়িত্বটা কিন্তু আমাদের। আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইগুলো থেকে যাবে, আজকালকার জেনারেশনের বাচ্চা, এই 14-15 বছরের বাচ্চারা কত অ্যাক্টিভ, আমরা ফোন চালাতে জানতাম না, তো ও যখন পরবর্তীতে দেখবে না, যে সন্তানই দেখুক একটা মেন্টাল এফেক্ট পড়ে যে এইগুলো আমাকে নিয়ে বলা হয়েছে, ও তো কিছু বুঝছেই না, তো সেই কারণে আমি বিষয়টাকে জানাতে চাই। তোমায় আমরা দেখেছি যে যতই কাটা ছেঁড়া হয়েছে না কেন, তুমি সবসময় স্ট্রং থেকেছো, সেখানে কি সাপোর্ট কি এই মানে আন্টিরাই? আমার সাপোর্ট সিস্টেমটা আমাকে স্ট্রং থাকতে হবে, কারণ আমার বাবা মা, আমি আগেও বললাম যে আমি যে বাড়ি থেকে বড় হয়েছি, কনজারভেটিভ হতে পারে, কিন্তু এত কি বলবো, এত আলো, এত বিরাট বড় চকচকে দুনিয়া দেখে বড় হয়নি। আমার দুনিয়াটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমার বাড়িতে কেউ সার্ভিসম্যান করেছেন, কেউ অ্যাডভোকেট, কেউ জজ, কেউ তোমার ডক্টর, এরমভাবে তাদের, কেউ ব্যাংকে চাকরি করেন, সেরকমভাবে তারা কাজ করেছেন, ঠিক আছে। কিন্তু আমি যখন একটা অন্য প্রফেশনে এলাম, পুরো একটা মানে প্যাচ ব্রেকার বলতে পারো, এবং আমি দেখলাম যে আমার মারা এগুলোর সাথে এখনো খাপ খাইয়ে নিতে পারে না, কোনোই সমাজের পারে না, একটা মধ্যবিত্ত পরিবার। কিন্তু আমি যদি স্ট্রং না থাকি না, তাহলে বললাম না যে খুঁটিটাকে শক্ত নইলে পুরোটা ধসে পড়ে যাবে, তো আমাকে শক্ত থাকতেই হবে। আর আমি দেখলাম যে আমি কার জন্য দুর্বল, আমার পাশে আমার পিলারের মতো দাঁড়িয়ে আছে আমার পুরো পরিবার, এন্টার ফ্যামিলি, আমার চট্টরাজ ফ্যামিলি, কাঞ্চনের পরিবার, প্লাস আমার মামাবাড়ি ফ্যামিলি, সবাই, আমি তো ক্যামেরার সামনে বলছি, মিথ্যে কথা নয় কোনো। তো সেখানে আমি ওই কে একটা মানে
হোয়াটসঅ্যাপে একটা লিখে দিল, বা হোয়াটসঅ্যাপ বলছি কোন সোশ্যাল মিডিয়ায় লিখে দিল, তার একটা ফেক প্রোফাইল দিয়ে তার ঈর্ষার জায়গা থেকে, তার আফসোসের জায়গা থেকে সে হয়তো এই সাপোর্টটাই পায় না, হলে হয়তো তারও হতো ইচ্ছা হতো যে একটা ছেড়ে আর একটাকে বিয়ে করবো, ভালোভাবে বাঁচবো, বা বিয়ে না করেও একজনের সাথে থাকবো, হতে পারে। কিন্তু আমি সেই জন্য কখনো কোনো কিছুতে আর ভেঙে পড়ি না। ইনিশিয়াল স্টেজে হয়েছিল কারণ আমার মা আমাকে সাপোর্ট করেনি তখন, কিন্তু আমি যখন দেখলাম আমাকে যত ওরা ট্রোল করেছে, যত খারাপ খারাপ কথা বলেছে, সেখান থেকে আমি একের পর এক স্টেপ করে আমি এগিয়ে গেছি। তো আমি কেন ওদের কথা শুনবো? কে? তুমি তো আমায় খাওয়াও না, বরং আমাকে বিক্রি করে তোমরা খাচ্ছ। আমি তোমাদের রুজি রুটির কারণ হচ্ছি। তুমি আমার ভিডিও কপি করে নিয়ে ছেড়ে দিচ্ছ, মিলিয়ন ভিউ হচ্ছে, তো সেটা তোমার তো ইনকাম হচ্ছে, তো আমি তো ঈশ্বরের কাছে ব্লেসড। সাথেই মাদার্স ডে রবিবার, মানে কি মাটন টাটন হয়েছে, কি স্পেশাল হচ্ছে? রবিবার তো আমার সেকেন্ড সানডে ছুটি, স্পেশাল তো হবেই, কারণ আমার মা খুব একটা বেশি মাটন, বা আমার মা তো চিকেন খায় না, পুজো হয় বলে বাড়িতে, মাটন আর মাছ অত যে খুব পছন্দ করে, আমার মা একটু ভেজ খেতে পছন্দ করে, তো আমরা সেই জন্য আমরা সেলিব্রেট করব। এবং আমি বললাম না, আমি মাদার্স ডে একটা দিন উদযাপন করি না, তার থেকে বরং মায়ের বাবার অ্যানিভার্সারি আমি বেশি করে সেলিব্রেট করব। আমার বাড়িতে ডটার্স ডে হতো, এবং ডটার্স ডেটা সেইভাবে হতো না, মানে ধরো যদি একটা খেলনা আসতো তো বাবা 4টে সেট আনতো খেলনা, যদি একটা গ্রিটিংস আনতো তো আমরা সারা পাড়া গ্রিটিংস বিলি করতাম। একটা এরকম আগেকার দিনে ছিল, ওই এখন দেবে জুটের ব্যাগগুলো, ওরকম ভর্তি করে বান্ডিল আসতো, তো সেইগুলো আমার কাছে খুব টাচড, যে আমার জন্মদিনে গিফট দেওয়া, মায়ের কিছু অনুষ্ঠান হচ্ছে, দুর্গাপুজো, ধনতেরাস হলে মাকে সোনা কিনে দেওয়া, এগুলো বাবা করে এসছে চিরকাল। বাবার কাছে মা সব থেকে বেশি প্রায়োরিটি, কারণ জানতো মাই পুরো বাড়িটাকে ভালো রেখেছে, তো এখন আমাদের কাছেও তাই মাই প্রায়োরিটি। তো আমি মাদার্স ডে স্পেশাল ডে বলে আমি উদযাপন করবো না, আমি কেক কাটাতেও বিশ্বাস করি না, কিন্তু আমরা ভালো মন্দ খাবো, আমরা সিনেমা দেখতে যাব, আমার অনেক দিনের মায়ের ইচ্ছে একটু পুরাতন দেখতে যাবে, আমরা কিল বিল সোসাইটি এখনো যাইনি, যাব, এইগুলো করে আমরা উদযাপন করবো। কাঞ্চনদার আমার বস আসছে, আর মাকে নিয়ে আমি যাবো, ওটাও তো মা ছেলের গল্প, মা দেখলে খুব খুশি হবে। গিফট আদান প্রদান হবে? গিফট আমি মাকে দিই, মায়ের এত সোনা গয়নাতে লোভ নেই। এখন আমি যা বিয়েতে পড়েছিলাম, দিদির বিয়ের ছবি তোমরা দেখোনি, সে সময় এত আমি তো দিদিকে বলি এত আগে বিয়ে করলে কেন, এখন করতে পারতে তো আবার। জামাইবাবু শুনছে, ক্ষমা করো রাধে রাধে বাবা। এবার বিষয়টা হচ্ছে, মায়ের যত গয়না সেই গয়না পরে আমি বিয়ে করেছি, মায়ের যত গয়না সেই গয়না পরে দিদি বিয়ে করেছে। না, মায়ের গয়না প্লাস ঠাকুমার গয়না, দিদা দাদুদের গয়না, মানে জেনারেশনের, আমি আমার মায়ের গয়না, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে আমরা বড় হয়েছি। কৃষ্ণবিকেও আমি ম্যাক্সিমাম গয়না কিনে দিইনি, কিন্তু সব এখান থেকে ওখান থেকে সব পেয়েছে, মা ম্যাক্সিমাম গয়না দিয়েছে, কাঞ্চন কিনে দিয়েছে গয়না, ডেফিনেটলি মান্তাসা চোকার এগুলো কিনেছে ওর মেয়ের জন্য, দিদি দিয়েছে। তো এই করে আমি আর ওই গয়নার প্রতি আমার মায়ের কোনো লোভ নেই, বা গ্রিটিংস এগুলোতে আমার মা, বললাম না আমার মা প্রচণ্ড সাদামাটা একটু মা, মায়ের এখনও স্মার্টফোন নেই, টেপা মোবাইল, তো মাকে নিয়ে ঘুরতে যাই, মাকে নিয়ে একটু মা কুলফি খেতে খুব ভালোবাসে, মা তোমার আইসক্রিম খেতে খুব ভালোবাসে, মায়ের চাহিদা খুব অল্প, ওই চাহিদা অল্প বলেই আমরাও একটা সুস্থ পরিবেশ পেয়েছি। আর কৃষ্ণবিকে ওই একটাই কথা বলবো, কৃষ্ণবি আমার মেয়ে, তো তার কাছেও যেন প্রত্যেক দিন মাদার্স ডে হয়, তার কাছে কোনো এক্সপেকটেশনস নেই, আমাদের বাচ্চাদের কাছে, আমার দিদির 2 মেয়ের কাছে, ওরা যদি একটু আসে তাহলে ভালো হয়। কিন্তু আমরা 3জন গেস্টকেই একসাথে ডাকবো, হ্যাঁ 3জনকে, ওই একটাই ওদের কাছে, একটাই যে ওরা সুস্থভাবে বড় হোক, ওরা যদি নিজেদের জায়গায় সফল হতে পারে, নিজেদের গোলে পৌঁছাতে পারে, তাহলে আমাদের মুখের এই চওড়া হাসিটা, যেটা আমার মা এখন মানুষের মতো মানুষ হোক, এটাই চাইবো। এখন আমাদের ফ্রেম পুরো ভরপুর, আমরা 3টা জেনারেশনকে একসাথে দেখতে পাচ্ছি, মাঝখানের জনের খুব সুন্দর হাসি, একদম উপযুক্ত জায়গাটা পেয়েছে। এই হাসি দেখে কত লোকের মন ভোলাবে কি জানি, খুব দুশ্চিন্তায় আছে ওর বাবা। এই যে এটা ধরবে তোমার বুমটা, কি হচ্ছে আমার লেলোরাম, আমার আলু সেদ্ধ। সব শেষে সবাইকে বলছি যে দর্শকদের উদ্দেশ্যে মাদার্স ডে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার কথা, যে আপনারা অনেক বেশি সচেতন, অনেক বেশি স্বাবলম্বী, মা যারা যে মা জন্ম দেয় আপনাদেরকে, বা যে মা বড় করে লালন পালন করে নিজের সমস্ত শ্রম দিয়ে, আমি এখন একটা নতুন
মা, আমি দেখেছি আমি একটা সন্তানের জন্ম দিয়েছি, যেদিন থেকে পেটে এসছে সেই দিন থেকে আমি জানি মায়ের ভিতর দিয়ে কি যায়, মাকে কি স্ট্রাগল করতে হয়। হয়তো তার ওই সন্তানের মুখটা দেখে সে সমস্ত কষ্ট যন্ত্রণা ভুলে যায়। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মা বাবাকে বোঝা মনে করবেন না। মা বাবাকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী পেলেন, প্রচুর স্ট্রেস হলো, আপনাদের মনে হলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে বা পাঠিয়ে দিলাম বা অন্য কোথাও পাঠিয়ে দিলাম, এগুলো করবেন না। তার কারণ হচ্ছে মা বাবাকে ভালোবাসলে জানবেন ওর থেকে গুরু আশীর্বাদ আর কেউ আপনাদের দেবে না। মা বাবার রিপ্লেসমেন্ট হয় না। যার মা বাবা নেই সেই একমাত্র বুঝতে পারে যে কি সিচুয়েশন তার। সবাই টেম্পোরারি, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কেউ না, কিন্তু যে নারীর টান সে কোনোদিন আপনার সাথে বেইমানি করবেন না, এটুকুই বলবো। আর এই মাদার্স ডেতে অনেক বাংলা সিনেমা রিলিজ করছে, তো আমি তো আমার মা পুরো ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে যাব। আপনারাও যান, খাওয়া দাওয়া করুন, হই হুল্লোড় করুন, ভালো রাখুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।